গতকালকে সন্ধ্যে থেকে জামায়াতে ইসলামের সভাপতি শফিকুর রহমান ডাক্তার তার সাথে ইন্ডিয়ানদের কথা হয়েছে। এই ঘটনাকে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে রয়টার্স একটা রিপোর্ট লিখে হেভি গুজব বানাইছে এটাকে। প্রথম কথা হলো, এটা রয়টার্স বলতে যে ইমেজটা আপনাদের মাথায় আসতেছে এটা সেই রয়টার্স না। তাহলে এটা কোন রয়টার্স? এটা হলো রুমা পালের রয়টার্স। রুমা পালের রয়টার্স মানে এটা ডাইরেক্টলি রয়ের সাথে কাজ করা এই মেয়েটা, এই শয়তান মেয়েটা, আজকের বহু পুরনো একটা শয়তান মেয়ে। আমি বহুবার এই সম্পর্কে ইভেন খোদ একবার রয়টার্সকেও লিখছিলাম স্পেসিফিক মেয়েটার নাম দিয়ে, যে তোমরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশ কভার করবা না, বাংলাদেশ সম্পর্কে কোনো রিপোর্ট করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট কাউকে পাঠাবা। এই মেয়েটা রয়ের সাথে কাজ করে। কোভিড যখন চলছিল, আমাদের যখন আমরা টিকা খুঁজে বেড়াতেছিলাম কোথেকে নিব, এই মেয়েটা একটা মিথ্যা রিপোর্ট করছিল হাসিনাকে বাঁচানোর জন্য। বলছিল যে চীনারা নাকি টিকা দেওয়ার আগে টাকা ছিল। এটা নিয়ে এমনকি আমেরিকানদের একটা ওয়েবসাইট আছে, সরকারি পয়সা চলে, ব্যানার নিউজ নাম, ব্যানার BENAR। ব্যানার নিউজের মধ্যে লিখেছিল যে এই কথাটা সত্য না। আমি ওইটা ডিটেলে এখন যাচ্ছি না, আমার অন্য লেখাতে এগুলো বলা আছে, দেখে নিন। ওর পর থেকে এই রিপোর্টটা করছিল সে। সো এই মহিলাটা বেসিক্যালি খাস রয়্যাল লোক অ্যাকচুয়ালি, মানে এটা বলে কেউ আর কি জানি সবাই। তো সেই রুমা পাল এই রিপোর্টটা করছে। সো প্রথম চোটে আমি পাঠককে বলবো যে এটা রয়টার্স বলে বাবারই এত বিখ্যাত, ডেফিনেটলি রয়টার্স বিখ্যাত। ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা যেগুলো আছে তার মধ্যে আমি রয়টার্সকে প্রথম দুইটার মধ্যে একটা জায়গায় রাখবো। কিন্তু ইন্ডিয়া এসে যখন রয়টার্স খুলতে গেছে তখনই রয়টার্সকে তারা শর্ত দিচ্ছে, ইন্ডিয়ান পড়াশোনাদের বিরুদ্ধে যায় এমন কিছু রিপোর্ট করা যায়। কি বলে এটা? আর সেটা যদি মানতে চায় তাহলে তো এটা জার্নালিজমই হয় না। জার্নালিজম মানে হচ্ছে যেটা সৎ, যেটা সঠিক সেটাই বলবে। সেটা ইন্ডিয়ান পররাষ্ট্রনীতির সাথে যাবে, মিলবে কি মিলবে না, ওইটা ম্যানেজ যদি রিপোর্ট করতে চায়, ওটা যদি সংবাদ সংস্থা চালাইতে যায়, ওটা কি নিরপেক্ষ হবে? প্রশ্নই আসে না। কিন্তু তবুও একটা কম্প্রোমাইজ করতে হয়েছে রয়টার্সকে। কারণ হলো, দেখবেন যে রয়টার্সের যে কোনো রিপোর্ট, যে কোনো রিপোর্টের মধ্যে দেখবেন ফাইনালি ওটা ইন্ডিয়ান কোনো লোক থাকবেই। কারণ হলো, একটা ইন্ডিয়ান এমপ্লয়ি নিলে পরে যে টাকা লাগবে আর একটা সদস্য আমরা ওয়েস্টার্ন কাউকে নিলে যে টাকা লাগবে, এটা 1:10 মতো হয়েছে। সস্তায় পাওয়ার জন্য তাকে ইন্ডিয়ান লোক দিয়ে নিতেই হয়। বেশিরভাগটাই দেখবেন আপনি হায়দ্রাবাদের কোন একটা লোককে দিচ্ছে। আর রয়টার্সের নিউজের মধ্যে প্রথমে রিপোর্টিং করে একজন বা দুইজন বা একজন ইসরায়েলি, তারপরে ওটাকে আবার ইন্ডিয়াতেই আরেকবার ওটাকে এডিট করে ফাইনালি দেখবেন একটা সাদা চামড়ার লোক থাকবে। তাহলে বুঝবেন ফাইনাল এডিটিং এর দায়িত্বটা ওদের থাকে। আর যেসব জায়গায় দেখবেন রিপোর্টিং থেকে একদম ফাইনাল পর্যন্ত সব জায়গায় একটা না একটা ইন্ডিয়ান লোক আছে, তাহলে বুঝবেন যে এটা হলো রয়টার্সের রয়টার্স। এটা এনিওয়ে এই রিপোর্টটাতেও তাই আছে, দেখবেন ভালো করে ফলো করে। রয়টার্স এতটুকু সৎ যে পুরো নিজের ভিতরকার প্রক্রিয়ার ভিতরে কে জড়িয়ে ছিল সেই লোকের নাম ওরা দিয়ে দেয়। রিপোর্টের মধ্যে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, যে রিপোর্ট শেষ হয়ে যাওয়ার পর বা লাস্ট লাইনটা দেখবেন যে ফাইনাল এডিটিংটা কে করছে তার নাম ওখানে লেখা আছে। এই আসল সাবজেক্টে ঢুকি এখন আমরা। এই রুমা পালের রিপোর্টের মধ্যে লেখা আছে, দেখেন, বাংলাদেশের ইসলামিস্ট পার্টি, ইসলামিক আর ইসলামিস্ট দুটো এক অর্থ না। ইসলামিস্ট এই শব্দটা তারা ব্যবহার করে জঙ্গিছে, প্রায় জঙ্গি আর কি। ইসলামিক একটা ইসলামিক হল, এই যখন ইসলামিস্ট লিখবে বুঝবেন যে তারা মিন করতেছে এটা জঙ্গি। ইসলাম মানে জঙ্গি। বাংলাদেশের ইসলামিস্ট পার্টি ওপেন টু ইউনিটি গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ভোট। বাংলা করে দিয়ে আগে পরে আমি তাৎপর্য বলতেছি। বাংলাদেশের ইসলামিস্ট পার্টিটা ফেব্রুয়ারি ইলেকশনের পরে যে সরকার গড়বে সেটা একটা ইউনিটি গভর্নমেন্ট হতে হবে। হেডলাইন কেন হেডলাইনটা এরকম করলো? ইন্ডিয়া মাথার গায়ে কুকুর পাগল হয়ে গেছে। যত নির্বাচনটা গণায় আসতেছে তত কেন ভাই কে জিতবে, যদি তারিখ দিয়ে না জিততে তাহলে কি হবে? আচ্ছা, তারিখ জির উপর ভরসা করা যাবে তো? ও যদি পল্টে যায়, পল্টি মানে যদি, তাহলে কি হবে?
এই চিন্তা দুশ্চিন্তা ইন্ডিয়াকে কুড়ে কুড়ে যাচ্ছে। তারই ডাইরেক্ট প্রকাশ হলো গতকালকে জয়শঙ্কর ইউনূস সাহেবের সাথে জমে না, মজে নাই এরকম একটা অবস্থা এখন যাচ্ছে, বিশেষ করে খলিল সাহেবের ঐতিহ্য বলেছেন দেখা করে আসার পর থেকে। সেই মোদী সরকার খালেদা জিয়া মারা গেছে শুনলে দৌড় দিয়ে চলে আসছে না, বিনা মেঘে পাত, এবং ঢাকায় এসে আসছে অন্তত 3টা উপদেষ্টার সাথে কথা বলেছে, কিন্তু ইউনূস সাহেবের সাথে দেখা করে নাই। ওখানে খালি কাভারটা দিয়েছে যে আমার তো প্রোটোকলে পড়ে না, আমি তো নিচা। ইউনূস সাহেব তো প্রধানমন্ত্রীর ক্যাটাগরিতে পড়ে, প্রোটোকলে পড়ে, আমার তার সাথে দেখা করাটা বাধ্যতামূলক না। সত্য বাধ্যতামূলক না, কিন্তু আপনি বাকি 2টার সাথে দেখা করলেন কেন? খলিল সাহেবের সাথে দেখা করলেন কেন? আসিফ নজরুলের সাথে দেখা করলেন কেন? এটা দেখা করেন, আসিফ নজরুল এটা আইনমন্ত্রী, তার সাথে আপনার কি সম্পর্ক? আপনি এই আসিফ নজরুল ইদানিং বিহেভ করতেছে, সে হলো ইউনূস সাহেবের খাস রিপ্রেজেন্টেটিভ, মানে এমনকি খলিল সাহেবকেও ছাড়াই গেছে, এরকম একটা ভঙ্গি করতেছে। যারা গতকালকে খালেদা জিয়া জানাজায় দেখেছেন, অনুষ্ঠানের শেষে যখন জানাজার শেষে যখন দাফন করা হবে, তখনকার যে আনুষ্ঠানিকতা, তখনকার যে মিলিটারি স্যালুট, মিলিটারি প্যারেড, হ্যান ত্যান যা কিছু হয়েছে, ওই সময় দেখেন সে কিন্তু ইউনূস সাহেবের রিপ্রেজেন্ট করছে, ফুলের মালাটা উনি দিছে, আসিফ নজরুল দিছে, ইউনূস সাহেব আসে নাই। কত ফ্লাইং হাই, মানে খুব উপরে উঠতেছে আর কি, দাঁড়াটা যেদিন কাটা পড়ে ঝাপ করে পড়ে যাবে কিন্তু আসিফ নজরুল। এনিওয়ে, তো আসিফ নজরুলের সাথে দেখা করছে কেন? আমরা কি খালা লাগে না খালু লাগে? এগুলো কোনো ব্যাখ্যা নেই। তো উনি দেখা করছে এগুলো 2টির সাথে, পরে বলতে পারবেন না যে আমরা করছি, কিন্তু আপনি দৌড় দিয়ে আসলেন কেন? এইটাই সুযোগ এর পাশে থাকা তারেক রহমানের। আমি আপনার পাশে ছিলাম। তারপরে বক্তৃতাগুলো দেখেন, যেসবগুলো করা হয়েছে, এগুলো সবগুলোতে তেল মারা ছাড়া অন্য কিছু নাই। সো ইন্ডিয়া ভীষণ ভীত হয়ে আছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। পুরো বাংলাদেশ জুড়ে লু হাওয়ার মতন একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বলতেছে চারদিকে, অ্যান্টি ইন্ডিয়ান হিজিমনি। এটা হচ্ছে বাংলাদেশের আমজনতার প্রধান মুখের ভাষা। এরকম একটা পরিস্থিতি কি হয় না হয় এটা নিয়ে খুবই চিন্তিত সে। সবার আগে একটা কথা বলে নেই, বুঝতে সুবিধা আমি আসলে কি বলতে যাচ্ছি। এই যে মানে ইন্ডিয়ানদের যে প্রবলেম হয়ে গেছে যে সে কে জিতবে এটা বুঝতে পারছে না। এক, যদি তারেক জিয়া না জিততে পারে তাহলে কি হবে? 2 হলো হোল বাংলাদেশের যে অ্যান্টি ইন্ডিয়ান লু হাওয়া বয়ে যেতেছে, এটিকে কি করে মোকাবেলা করবো, কিভাবে টিকবো? বাংলাদেশের মধ্যে আমাদের অসংখ্য স্বার্থ আছে। সিম্পলি যদি বাণিজ্যের কথায় দেখি, $10 বিলিয়ন বাণিজ্য হয় এখানে, তাদের মার্কেটটা ছোটখাটো না। তাহলে সে চাইলেই কি এটাকে উপেক্ষা করতে পারবে? না, উপেক্ষা তো প্রশ্নই আসে না, কেমনের ভিতরে ঢুকা যায়। আর আমরা অভ্যস্ত ছিলাম গত 16 বছর হাসিনার মাধ্যমে ইন্ডিয়ানরা বাংলাদেশে লুটে পিটে খাইছে, রুস্তমি করে বেরিয়েছে, আর এখন সেই রুস্তমি জিরো হয়ে গেছে। এই অবস্থায় তো চলে না, এটা তাকে তো একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তাহলে এরকম অবস্থায় সে কেন আসছে বলে আমি মনে করি, বা এই সাক্ষাৎকারটা রয়টার্স কেন নিচ্ছে, এটা নেওয়ার উদ্দেশ্য হলো যে সে জানে যে তারেক রহমানের গায়ে গন্ধ লেগে গেছে। তারেক রহমান ইন্ডিয়ানদের হাত ধরে ক্ষমতা আসতে চায়, এটা সমাজে পথিত একদম। কিন্তু তার মায়ের ইমেজ আর তার ইমেজ এটা এক না। গত 3 দিন ধরে যেটা হয়েছে সেটা হলো ওনার মায়ের ইমেজ। তার আড়ালে থেকে, তার ছায়া থেকে তারেক যতটা গেইন করতে পারছে, কিন্তু ইন্ডিয়ানরা জানে যে এইটা মারাত্মক। মায়ের ইমেজটাই বরং তারেককে ডেকে ফেলাই দিবে, তারেককে ইন্ডিয়ান প্রতিনিধি হিসেবে রিসিভই করবে না, অ্যাকসেপ্ট করবে না বাংলাদেশ। এইটা নিয়ে সে ভীত আসলে। ফলে এই সুযোগে সে করলো কি, তারেকের যতটুকু বদনাম আছে সমাজে, সেম বদনামের দাগটা আমি যদি জামাত ইসলামকেও লাগাই দিই, তাইলে বাংলাদেশ বলবো আচ্ছা ঠিক আছে, তারেকের গায়েও ইন্ডিয়ান গন্ধ আছে, ইন্ডিয়ান দাগ লাগছে, শফিক রহমানের গায়েও আছে, জামাতের নামেও আছে, তাহলে সমান হয়ে গেল আর কি। এই জন্য জামাত
সভাপতিকে দিয়া এই রিপোর্টটা ওকে কেন্দ্র করে এই রিপোর্ট একটা বানাইছে। রিপোর্টের ভিতরে যদি পড়েন এমন কিচ্ছু নাই ভিতরে, খুদাই উদ্দেশ্য একটাই পাবেন, এটা দেখায় দেওয়া যে তারেক জিয়ার গায়ে যে দাগ আছে ইন্ডিয়ানদের সঙ্গে ঘনিষ্ঠতা, সেই দাগটা তো জামাতের শফিকুর রহমান গায়েও আছে। ফলে এটা এমন কিছু না, এই সুবিধাটা নেওয়াটাই ইন্ডিয়ানদের ইচ্ছা বলে রয়টার্সের এই তথাকথিত সাক্ষাৎকার বলে আমি মনে করি। এবার আসেন, শুরু করতেছে বাক্যগুলো দেখে, প্রতিটা বাক্যের ভিতরে তার একটা ঘৃণা আছে, ইসলামী ঘৃণা। দেখেন প্রথম বাক্য লিখতেছে, এ ওয়ান্স ব্যান্ড বাংলাদেশি ইসলামিক পার্টি, একবার নিষিদ্ধ হয়ে যাওয়া বাংলাদেশের এক ইসলামী পার্টি জামাত সম্পর্কে বলতেছে। জামাতের পরিচয়টা কিভাবে দিচ্ছে খেয়াল করেন, ওয়ান্স ব্যান্ড। এই বেকুব লেডিটা তার মনে রাখা উচিত, জামাত একবার নাম, জামাতের এটা নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হওয়া, এটা খবর রাখেন। হিন্দুগিরি করে চলবে না বাংলাদেশে। জামাত নিষিদ্ধ হয়েছিল পাকিস্তান আমলে একবার, ওটা একটু খবর নিন। ওকে, সেই খবরেরটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, আমাদের কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হলো জামাত নিষিদ্ধ হয়েছিল যার হাতে, যেই হাসিনার হাতে। এটা একটা ইন্ডিয়ানদের শয়তানি আসলে, সেই জন্য নিষিদ্ধ হয়েছিল। যুক্তিটা কি দেখেন আপনার, কত মজার যুক্তি দিতেছে। যেহেতু এটা একটা সেকুলারিজম ভঙ্গ করছে, আচ্ছা এই বেদি থেকে কি বলবো আমি। তা আপনি হঠাৎ করে বলেন যে এই যে মোদি যে আপনাদের ইন্ডিয়া দাবড়ায় বেড়াইতেছে, তিনটা পাঁচ করে তিনবারের প্রধানমন্ত্রী হইতেছে, ও কি সেকুলার পার্টি? কি রুমাপাল সাহস থাকে তো আসেন বলেন একবার যে নরেন্দ্র মোদী একটা সেকুলার পার্টির বিজেপির নেতা, বলেন না এটা সেকুলার মানানো? হ্যাঁ, আপনাদের সেকুলারিজমের শয়তানি আমরা বুঝি না। হ্যাঁ, বলেন না যে আপনার মোদীর সেকুলার পার্টি আছে। মুরদ সেকুলার খুঁজতে আসেন, বাংলাদেশের কনস্টিটিউশন সেকুলার কিভাবে লেখা আছে, আদৌ কি আছে, এটা তো ইচ্ছার উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী যেভাবে ব্যাখ্যা করবে এটা তাই। আপনি খবর রাখেন না, খুব একটা সেকুলারিজম আয়তে আসছেন, জামাতের মেলা দোষ হয়ে গেছে। তো এটা কি দুনপুন ৯-৬ দিয়ে আপনারা এটা করছেন। তারপরে বলতেছেন কি ওর সেকুলারিজম উঠা বলাইছে, ওর নিষিদ্ধ হওয়াটা, জামাতের নিষিদ্ধ হওয়াটা উঠে পড়েছে ইউনূস সাহেব। আপনারা গাধা, জামাতের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সমস্ত অভিযোগগুলো উঠেছে আপিলের মাধ্যমে কোর্টে। আপনি কোনো সাংবাদিকই না, আপনি একটা দালাল, আর ফ্যাক্টস উল্টা দিতে পারেন না। আর ইউনূস সাহেবের কি মুরুদ আছে যে জামাতের নামে যদি এটা নিষিদ্ধ হয়ে গিয়ে থাকে তাকে আবার চাঙ্গা করে দিবে? এই ক্ষমতাকে ইউনূস সাহেবের হাতে দেওয়া আছে না কোর্টের হাতে দেওয়া আছে? নিষিদ্ধ করছে তো কোর্ট, সকল নিষিদ্ধতা করেছে কোর্ট। আর এই মামলাটা কে লড়ছে ওটা একটু খবর নিয়ে দেখেন। আর কি বলবো, বাপে বন্দুকের সঙ্গে লিভ টুগেদার করে, এমন উকিল এই কাণ্ডটা করছে। তাহলে বুঝি না কত করে ইন্ডিয়ান দালাল ওইটা। হ্যাঁ দিবে, কিছু যায় আসে না। এরপরে তারা সরে গেছে, বলছে ওপিনিয়ন পোলস নাকি বলছে জামাত দ্বিতীয় হবে। কোন ওপিনিয়ন পোল? ওটা তো ইয়ে করা, রয়ের করা একটা প্রতিষ্ঠান। এটা হাসিনা আমলেও ওপিনিয়ন পোল করছে, বারবারে বলছে, 3বার ইলেকশনে বলছে যে হাসিনাই জিতবে। তাহলে IRI কি ধরনের সংগঠন? দালাল, একটা ভাড়াইটে একটা পোল করা, জনজরিপ করা একটা সংগঠন। সেইটার বেসিসে বলতেছে যে জরিপ বলেছে জামাত দ্বিতীয় হবে। জামাত দ্বিতীয় হবে আপনি জানলেন কেমনে? আপনাদের দালালি দিয়ে বাংলাদেশ চলবে? আপনি রয়টার্সের সাংবাদিক, আপনি রয়টার্সকে ভেজে খেয়া লাইছেন। রয়টার্স এত বদলমালা সংগঠন না। যতগুলো রয়টার্সের লেভেলের বিদেশি সংবাদ সংস্থা আছে তাদের মধ্যে রয়টার্সের মান অনেক উঁচা। জাস্ট কয়টা টাকার লোভে সস্তায় শ্রমিক পাওয়া যাবে এই মনে করে তো রয়টার্স ইন্ডিয়াকে আসছে। তার ভিতরে আপনি সবচেয়ে নিকৃষ্ট লোক, আপনি রুমাপাল। এই যে কথাটা বলতেছেন কাকে রেফারেন্স করে বলতেছে আপনি জানেন না? আপনি খবরে যদি না জানেন যে IRI কি সংগঠন, তা আপনি তার সুপারিশ নিয়ে আসছেন কেন?
বাংলাদেশের পোলের নামে কি হয়েছে আপনি দেখেন না, জানেন না? না জানলে এগুলি কথা বলেন কেন? এনিওয়ে, প্রথম সমস্যা হচ্ছে শফিক সাহেব নিজেই সমস্যাটা করছে। যেমন প্রথমে বলতেছে, আবার একটা ব্যাখ্যা দিচ্ছে, এই পত্রিকার রিপোর্টটা জর্টাসের রিপোর্টে ছাপা হওয়ার পরে উনি আবার একটা ব্যাখ্যা দিচ্ছে। সেই ব্যাখ্যাটা নয়াদিগন্ত তো ছাপা হয়েছে, বা নয়াদিগন্তেরটা আমি দেখেছি। উনি সবসময় প্রবলেম করতেছে। এই প্রবলেমটা শুধু জামাতের না, এই প্রবলেমটা তারেক জিয়ারও। 2001 থেকে 6 যে সরকারটা ছিল, সরকারটা তো ছিল বিএনপি জামাত দুজনের মিলিত সরকার। এই সরকারের বিরুদ্ধে যত ধরনের ঘৃণা উগলেছে, পরবর্তীকালে ইন্ডিয়া, আমেরিকা, যে আমেরিকা বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিয়েছিল তারা এবং হাসিনা, যে এদের দুজনের ভিতরে এমন মনে ভয় ঢুকছে এই বিএনপি জামাত দুটো দলের মধ্যে, যে ইন্ডিয়াকে তেল মারা ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা ধরে নিচ্ছে তারা। ফলে সব সময় ইন্ডিয়ার প্রসঙ্গ আসলে চুপসে দেয়। এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে একটা হীনমন্যতা আছে ইন্ডিয়ান, সেটা ইভেন আপনার সাংবাদিকতার ক্ষেত্র। ইন্ডিয়ার কারোর সাথে কথা বলতে গেলে কাবা খাওয়া শুরু করে, কি জানি কিছু একটা বলে দেয় যদি। আর দল দুটাই, বিএনপি জামাত দুটা দলই মনে করে যে তাদের সব ঠিক হয়ে গেছে, খালি ক্ষমতা যেতে পারলো না ইন্ডিয়ান রাজ্যের সিংহরা বলে, এরকম যদি হয়ে যায়। ওদেরকে আমি কত রকম ভাবে বলেছি, সে ইন্ডিয়াও নাই, আর সে জিতলেও তাকে ক্ষমতা আসতে দিবে কি দেবে না এটা ইন্ডিয়ানরা ঠিক করার কোনো মুরুদই নেই। এইটা যার কারণে এই মুরুদগিরি দেখাইতো, লাফালাফি করতো ইন্ডিয়া, সেই ইন্ডিয়া এখনো নাই। কারণ ওটা ছিল ট্রাম্পের, বাইডেনের আমল আগে পর্যন্ত। ট্রাম্প এগুলোর ব্যাপারে ইন্ডিয়াকে কোনো পাত্তাই দেয় না, এবং এই সম্পর্কটা যে ভেঙে গেছে, যে ইন্ডিয়া সুপারিশ করে দিলে আমাদের কারো কোনো প্রবলেম হবে না, সবাই ইলেকশনে জিতলে ক্ষমতা যেতে পারবে, এই যে ব্যাখ্যাটা বা ধরে নিচ্ছে, ইন্ডিয়ানদের কোনো মুরুদই নেই। মুরুদ যদি থাকতো তাহলে তো আর ওরা, ইন্ডিয়া, পুতিনকে ডেকে নিয়ে এসে পুতিনের তেল কিনবে। পুতিনের তেল কেনার জন্য তো টাকা অবরোধ দিচ্ছে ট্রাম্প। তো এইটা কি সেই ইন্ডিয়া নাকি সেই আমেরিকান প্রেসিডেন্ট? এটা বাইডেন না, এটা ট্রাম্প। তেল ধরে চট্টনা দিচ্ছে যে তুমি আগে তেল কিনা বন্ধ করো। তো সেটাকে ভায়োলেট করে তো মোদি কিনছে, কারণ সে দেখছে দুই টিকারায় লাভ নাই। ট্রাম্প আমাকে ব্যবসা দিবে না, উল্টা 50% ট্যাক্স ধরবে। তা আমি এখন সব হারে তো লাভ না, আমি তাহলে পুতিনকে ডেকে নিয়ে যাবো, তেল নেওয়া শুরু করি। তাহলে এখনকার আমেরিকা হচ্ছে, বা এখনকার ইন্ডিয়া হচ্ছে আমেরিকার সাথে একদম সাপে নেউলের সম্পর্ক। তাহলে সে বাংলাদেশে কে ক্ষমতা আসবে না আসবে সেটা ট্রাম্পকে বললে এনে দিবে? এই দিনটা নাই তো এখন। এটা আগামী 3 বছর এই জিনিস বদলাবে না। এই ট্রাম্পের আমেরিকা এরকমই থাকবে, কারণ ট্রাম্প আরো 3 বছর মতো থাকবে। এগুলো কেউ স্টাডি করে না, খবর নেয় না, কিছু করে না। খালি ইন্ডিয়ার কথা শুনলেই ভয় পায়। এই দুইটা দলের দুই নেতাই, বোধ বিএনপি এবং জামাত, দুটাই এই ভয় করে। এই ভয় তাদেরকে খেয়ে ফেলতেছে। তাদেরকে নির্বাচিত করবে কি? বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশের জনগণের কাছে আগে অ্যাকসেপ্টেবল হন, তাহলে তো হয়ে গেল। এত ইজি না যে তাদের কাছে অ্যাকসেপ্টেবল আপনি, আর ইন্ডিয়া গিয়ে আপনাকে বলে দিবে আপনি ক্ষমতা দিতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, তাহলে হাসিনাকে ফালাই দিলে হলো কি আমাদের? এটা কি সেই জায়গায় আছে? ফলে এই আকাম করে গন্ডগোলটা করছেন আপনি। আচ্ছা, শফিক রহমান আরেকটা আকাম করছে, বলে আগে কথা হয়েছে, কতদিন আগে ইন্ডিয়ান সাথে কথা হয়েছে আপনার? গত বছর মানে আজকে থেকে তো নতুন বছর হয়েছে। গত বছর মানে কি 25 সালে? 25 সাল মানে কি জানুয়ারিতে 25-এর না 25শে ডিসেম্বরে? কিছু প্রশ্ন করেন না, এই আবছাগিরি মারেন কেন? আপনি ইন্ডিয়াকে লন্ডনে গেছিলেন, তখন কি আপনার সাথে দেখা হয়েছে? আমি নিশ্চিত জানি। আপনি কোনটা স্পেসিফাই করেন না কেন? আর যখন হয়েছে তখন কেন বলেন নাই, এখন কেন বলতেছেন? আপনিও ওদের ফাঁদে পা দিচ্ছেন আসলে। এগুলো কখন আপনার একটা হুঁশ জ্ঞান হবে? আমি বারে বারে বলতেছি, আগে ইন্ডিয়ার নাম শুনলে কুঁকড়ে যাওয়ার, হীনমন্যতা জাগানোর তো কোনো দরকার নেই। একটু স্বাধীন হন, সার্বভৌম হন, বাংলাদেশ স্বার্থ দেখতে শিখেন একটু। আপনার আগেই যদি ইন্ডিয়ার কাছে সারেন্ডার করে ফেলান, তা তো ওরা আপনার গাড়ি ছাড়া আরো নাচবে বেশি করে। এবং ঠিক তাই হচ্ছে আসলে। কি বলবো, এটা আমি টায়ার্ড হয়ে যাই এগুলো নিয়ে বলতে বলতে আসলে।
ওকে, তারপরে কি করছে আপনি এমনি আরেক প্রবলেম বলছে, আপনারা ক্ষমতায় গেলে পরে সব দলকে নিয়ে একটা সরকার করবেন। আচ্ছা ঠিক আছে, এগুলা আপনার নিজের দলের সিদ্ধান্ত, যা খুশি বলেন গা। এখন সেইটা বলার কারণে অ্যাকচুয়ালি এটাও একটা অরিজিনাল পয়েন্ট, কেন ইন্ডিয়ানরা আবার আপনাকে ফেল মারতে গেছে, আপনাকে বেকায়দা ফেলতে গেছে। কারণ ইন্ডিয়ানরা ভয় হলো যদি জামাত কেন্দ্রিক জোটটা যদি জিতে যায়, তাহলে তো হাই 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 হাই, জামাত একা হলে না আইসোলেট করতে পারতাম। আর জামাত কেন্দ্রিক আরেকটা যদি জোট হয়ে যায় এবং এই জোটে যদি ক্ষমতা এসে যায়, তাহলে কয়টার দল সামলাবো? এই ভয়ে সে আগেই জামাতের গায়ে গায়ে লাগিয়ে দিতে আসছে। এই রিপোর্টটা হলো সেইটির উদ্দেশ্য। সো আপনাদের সম্ভাবনার দিকগুলো তাকাতে শিখেন। জামাতের সভাপতি, নেতা সহ সবাইকে বলতেছি আমি, বাংলাদেশের মানুষকে ছোট করেন না। আপনাকে যে ক্ষমতায় নিয়ে যাবে সেটা বাংলাদেশের মানুষ, ইন্ডিয়া না। ইন্ডিয়া আমাদের রিকগনাইজ করবেই করবে। দেখেন না কালকে ছুটে আসছে কেন? তো সে ছুটে আসছে, এটা থেকে বুঝেন না সে কি পরিমাণ ঠেকা ঠেকছে? এগুলো দেখেন, একটু বুঝতে চেষ্টা করেন, স্টাডি করেন। সোজা কথা, আপনাদের উইকনেস শো করার জন্যই এই রয়টার্স, এই চোরা সংগঠনটা, এই রুমা পাল, এই ইন্ডিয়ান হেজিমনির দিকটা, রয়্যাল লোকটা আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশের উপর উস্তুমি নিচ্ছে আপনার মতন একটা দলের উপরে। আপনার পরিণতি কি হবে, জিততে পারবেন কি পারবেন সেটা অন্য জিনিস, কিন্তু সেটা আমরা ঠিক করব। এটা কেন আপনি রয় হাতে ছেড়ে দিতে যাচ্ছেন? এগুলো একটু বুঝতে শিখেন। কার রিয়েলি কতটা স্ট্রেংথ আছে, কি করতে পারবে আর কি মুরদ নাই কোনো, এটা যদি পরিষ্কার থাকে তাহলে তো কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে উইশ করব, জামাত ইসলামে, বাংলাদেশ জামাত ইসলামের জন্য উইশ করব, তাদের ভিতরে যেন শক্ত মেরুদণ্ড ভিতরে জাগে এবং শক্ত মেরুদণ্ড নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করা একটা দল হিসেবে যেন আপনারা সামনে এগিয়ে আসে। থ্যাংক ইউ।